প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পাঠ উপস্থাপন করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তি। আজকে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার দিব এবং সর্বশেষ লেকচার। এই দ্বিতীয় লেকচারে আজকে আমরা দেখো কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব শক্তির উৎস ও শক্তির বিভিন্ন রূপান্তর, শক্তির নিত্যতা সূত্র, ভর শক্তির সমীকরণ, ক্ষমতা ও কর্মদক্ষতা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আসা যাক প্রথম টপিকস আমাদের শক্তির উৎস ও রূপান্তর। শক্তির উৎস ও রূপান্তরে আমরা শক্তির প্রধান উৎস জানি কি? সূর্য। তাহলে এই সূর্য থেকে আমাদের সমস্ত শক্তি আসে। তাহলে সেই শক্তির প্রধান উৎস থেকে প্রথমে আমরা দেখব শক্তির উৎস দুই ভাগে ভাগ করছি। একটা বললাম নবায়নযোগ্য শক্তি, আর একটা হলো আমাদের অনবায়নযোগ্য শক্তি। তো প্রথমে আমরা আজকে আলোচনা দেখি নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তির মধ্যে আমাদের আছে কি? দেখো, জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি এবং জিওথার্মাল। তাহলে আগে আমাদের জানতে হবে যে নবায়নযোগ্য শক্তিটা কি। নবায়নযোগ্য শক্তি হলো সেই শক্তি যেই শক্তিগুলোকে আমরা একবার ব্যবহারের পরেও পুনরায় সেটাকে আবার ব্যবহারের উপযোগী করা যায়। তাহলে সেই শক্তিটাকে আমরা বলবো নবায়নযোগ্য শক্তি। এই নবায়নযোগ্য শক্তির মধ্যে প্রথমে আসছে আমাদের দেখো জলবিদ্যুৎ। বাংলাদেশের জলবিদ্যুৎ কোথায় অবস্থিত তোমরা সবাই জানো। আমাদের জলবিদ্যুৎ অবস্থিত, যেটা আমরা বলি কাপ্তাই হ্রদ, যেটা আমাদের কোথায় অবস্থিত তোমরা সবাই জানো। সেটা দেখো, সেই জলবিদ্যুতে আমাদের কি করা হয়, রাঙামাটিতে যে আমাদের কাপ্তাই হ্রদের বলা হচ্ছে আমাদের পানিকে আটকিয়ে পানির উচ্চতাকে বাড়ানো হয়। পানির উচ্চতা যদি বৃদ্ধি করা হয় তাহলে সে পানির ভিতরে সঞ্চিত হয় আমাদের কি? বিভব শক্তি। এই পানির এই সঞ্চিত বিভব শক্তিটাকে এবারটা আমাদের কি করা হয়? গতিশক্তিতে রূপান্তর করা হয়। গতিশক্তিতে রূপান্তর করে সেখান থেকে আমাদের টারবাইন ঘোরানো হয়। টারবাইন হলো একটা ব্লেডযুক্ত চাকা। সেই টারবাইন থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। মেইনলি আমাদের পানির উচ্চতা বৃদ্ধি করে বিভব শক্তি সঞ্চিত করে গতিশক্তি থেকে সেখান থেকে আমরা টারবাইন দিয়ে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করছি। ঠিক আছে, তাহলে সেই আমাদের কি জল অফুরন্ত, অর্থাৎ পানি অফুরন্ত। তাহলে এটা কি? সেই পানি আমরা আবার পুনরায় ব্যবহার করতে পারছি, তাই এটা নবায়নযোগ্য শক্তি। তারপর দেখো বায়োমাস। বায়োমাস হলো বিভিন্ন আমাদের পচা আবর্জনা, যেটা বিষ্ঠা, বিভিন্ন পশু পাখির বর্জ্য, সেগুলো আমরা পচিয়ে গ্যাস উৎপাদন করছি। বায়োমাস, খড়কুটো, লাকড়ি, সেগুলো দিয়ে আমরা পচিয়ে যে বায়োমাস তৈরি করে আবার শক্তি। তারপরে দেখো সৌরশক্তি। সূর্য কখনোই শেষ হবে না, তার মানে এটা বারবারই আমরা ব্যবহার করতে পারবো। সৌরশক্তি বলছি, সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে আমাদের বলা হবে সৌরশক্তি। ঠিক আছে, সৌরশক্তি। তারপরে আসছে আমাদের বায়ুশক্তি, অর্থাৎ বাতাসকে কাজে লাগিয়ে আমরা যে শক্তি উৎপাদন করছি সেটা বায়ুশক্তি। এই বায়ুশক্তি দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যেটা আমাদের বাংলাদেশেও বিদ্যুৎ প্রকল্প আছে। তারপরে আসতে দেখো আমাদের জিওথার্মাল, যেটাকে বলা হয় ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তি, এই ভূতাপীয় শক্তির মাধ্যমে আমরা যে বিভিন্ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সেইগুলো থেকে আমরা যে শক্তিটা পাচ্ছি তাপীয়ভাবে, সেটা হলো আমাদের জিওথার্মাল। এবার আসি অনবায়নযোগ্য শক্তি। তাহলে অনবায়নযোগ্য, এখান থেকে বুঝতেই পারছো আছে। তাহলে যেটাকে, যে শক্তিটা ব্যবহার করলে শেষ হয়ে যাবে, অর্থাৎ ফুরিয়ে যাবে, যেটাকে পুনরায় ব্যবহারের উপযোগী করা যাবে না, সেই শক্তিটাকে আমরা বলবো অনবায়নযোগ্য শক্তি। সেই অনবায়নযোগ্য শক্তির মধ্যে আমাদের আছে তেল, গ্যাস, কয়লা এবং নিউক্লিয়ার। তেল
আমাদের যে তেলের এটা খনি থেকে উত্তোলিত হয়, অর্থাৎ খনিটা একসময় আমাদের শেষ হয়ে যাবে। যে তেলের ভিতরে আমাদের থাকছে বিভিন্ন মিথেন গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস, এই পেট্রোলিয়াম গ্যাসগুলো থেকে আমরা আবার বিভাজন করে বিভিন্ন গ্যাস পাচ্ছি, কিন্তু সেই বিভিন্ন আমাদের তেলগুলো ডিজেল কেরোসিন একসময় কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এটা আমাদের অনবায়নযোগ্য শক্তি। তারপরে যে গ্যাসের আমাদের এটাও একসময় কি নিঃশেষ হয়ে যাবে। কয়লাও আমাদের একসময় কি নিঃশেষ হয়ে যাবে। নিউক্লিয়ার, অর্থাৎ নিউক্লিয়ারের যে প্রধান জ্বালানি সেটা আমরা বলছি ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামও আমাদের খুব মানে প্রকৃতিতে অল্প পরিমাণ, এটাও আমাদের একসময় নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ যেটাকে আমরা পুনরায় আর ব্যবহারে উপযোগী করতে পারবো না। এই জন্য এগুলোকে আমাদের বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এরপরে আমরা বলেছি শক্তির রূপান্তর। শক্তির রূপান্তরের আগে দেখো আমরা একটু শিখব শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা, তাহলে শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে দেখতে পাচ্ছ শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা। শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা বলছি শক্তির কি নেই, সৃষ্টি নেই। শক্তি কি নেই, ধ্বংস নেই। তাহলে শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না। শক্তি শুধুমাত্র কি করতে পারি, এক অবস্থায় থেকে অন্য অবস্থায় তাকে রূপান্তর করতে পারি মাত্র। তাহলে আমরা বলবো এই মহাবিশ্বের মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। শক্তির সৃষ্টি নেই বা ধ্বংস নেই, তাকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। সৃষ্টির শুরুতে যে পরিমাণ শক্তি ছিল এখনও সেই শক্তি আছে, ভবিষ্যতেও ঠিক সেই পরিমাণ শক্তি থাকবে। এটা হলো আমাদের শক্তির নিত্যতা সূত্র। এখন এই শক্তির নিত্যতা সূত্র দেখো আমরা একটু প্রমাণ করি। শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করার জন্য আমরা একটা চিত্র আঁকি। তাহলে মনে করি আমরা এটা আমাদের ভূমি থেকে কোনো একটি বস্তুকে, এম ভরের কোনো বস্তুকে খাড়া এই উচ্চতায় উঠিয়ে এম বিন্দুতে এ বিন্দুতে রাখা হলো। টোটাল এইটুকুর আমাদের ডিস্টেন্স হলো বলেছি 8 মিটার। এ বিন্দুতে উঠিয়ে রাখা হলো। তাহলে ভূমি থেকে যখন এই বিন্দুতে আমরা এই বস্তুটাকে উঠিয়ে রেখেছি, তাহলে এই বস্তুটার মধ্যে সম্পূর্ণ শক্তিটাই হলো আমাদের কি শক্তি, বিভব শক্তি। সম্পূর্ণ যে সঞ্চিত শক্তি আছে সেটা হলো আমাদের বিভব শক্তি। তাহলে দেখো এই বিন্দুতে আমাদের এখানে তো কোনো গতি নেই, বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে তার গতিশক্তি থাকবে না। তাহলে সমস্ত শক্তিটাই কি শক্তি বললাম, বিভব শক্তি। তাহলে এ বিন্দুতে দেখো বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি। গত ক্লাসে আমরা বলেছিলাম বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করি, বিভব শক্তি ইপি সমান এম জি এইচ। এ বিন্দুতে গতিশক্তিকে ইকে সমান কি আমাদের হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে কি বলেছি, ভি সমান 0, তাহলে এটা যদি 0 বসাই তাহলে ইকে সমান কি 0। অতএব এ বিন্দুতে মোট শক্তি সমান ইপি যোগ ইকে সমান, এটা হলো আমাদের এম জি এইচ যোগ 0 সমান কি হয়েছে আমাদের এম জি এইচ। তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তি কত পেলাম, এম জি এইচ। এখন মনে করি এই বস্তুটাকে অভিকর্ষ বলের প্রভাবে খাড়া নিচের দিকে কি করলাম, আমরা ফেলে দিলাম। এবং খাড়া নিচের দিকে ফেলে দিয়ে মনে করলাম বস্তুটা এই বি অবস্থানে এক্স দূরত্ব অতিক্রম করে, কতটুকু দূরত্ব অতিক্রম করে, এক্স দূরত্ব অতিক্রম করে এই বি বিন্দুতে কী অবস্থায় আছে, আমাদের গতিশীল অবস্থায় আছে। তাহলে এক্স দূরত্ব অতিক্রম করে যদি আমাদের বস্তুটি বি বিন্দুতে গতিশীল অবস্থায় থাকে, তাহলে ভূমি, এটা আমাদের সি বিন্দু, তাহলে সি থেকে বিচ্ছিদ দূরত্বটা আমাদের কত হয়, এইচ মাইনাস এক্স।
কারণ টোটালটা ছিল আমাদের এইচ, টোটালটা ছিল আমাদের কত এইচ, তাহলে এক্স মিটার সে নিচে নেমে এসেছে, তাহলে সে ভূমি থেকে কতটুকু উপরে আছে, এইচ মাইনাস এক্স উচ্চতায়। তাহলে ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় বি বিন্দুতে যে গতিশীল অবস্থায় আছে, তাহলে এই অবস্থায় তার আমার বিভব শক্তিও আছে, আবার গতিশক্তিও আছে। তাহলে এখন আমরা দেখব বি বিন্দুতে তার বিভব শক্তিটি কত। তার আগে শোনো, আমরা বিভব শক্তিটা অলওয়েজ সর্বদাই পরিমাপ করব ভূমি থেকে সে কত উপরে আছে। তাহলে বিভব শক্তি কোথা থেকে পরিমাপ করব বললাম, ভূমি থেকে কত উপরে আছে। তাহলে সে ভূমি থেকে আছে কত, এইচ মাইনাস এক্স উচ্চতায়। তাহলে আমরা এখন দেখব বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান, সমীকরণ জানি আমরা এম জি এইচ। তাহলে এখন এইখানে এইচটা কত, এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স, এটা আমরা গুণ করি, তাহলে এটা দাঁড়াচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে বি বিন্দুতে তার কি পাবো, গতিশক্তি পাবো। তাহলে দেখি বি বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ারের মানটা বের করি। আচ্ছা, তাহলে আমরা বললাম বি বিন্দুতে গতিশক্তি ইকে সমান কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। তাহলে এখন আমরা এখানে এইচ লিখবো না, বস্তুটি কতটুকু নিচে নামছে, এক্স, তাহলে হচ্ছে 2জি এক্স। তাহলে ভি স্কোয়ার সমান, যেহেতু এটা স্থির অবস্থা থেকে পড়ছে, তাহলে 2জি এক্স, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে আমাদের 2জি এক্স। এই ভি স্কোয়ারের মান এখন আমরা এখানে বসাই দেবো। তাহলে এখানে হচ্ছে হাফ এম ইন্টু ভি স্কোয়ারের মান 2জি এক্স, 2 আমাদের কেটে যাচ্ছে, থাকছে এম জি এক্স। তাহলে এম জি এক্স থাকলে তাহলে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি সমান সমীকরণটা কি বলেছি, ইপি যোগ ইকে। তাহলে এর ইপির মান হয়েছে এম জি এইচ মাইনাস এম জি এক্স, তাহলে ইকের মান হলো যোগ এম জি এক্স। তাহলে এম জি এক্স আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে এম জি এইচ। তাহলে দেখো এ বিন্দুতে মোট শক্তি ছিল এম জি এইচ, বি বিন্দুতেও আমরা মোট শক্তি কত পেয়েছি, এম জি এইচ। তাহলে এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা দেখব সি বিন্দুতে তার মোট শক্তিটা, সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে যখন আমরা মোট শক্তি বের করব, সেটা থেকে আমরা এদিকেই বের করি। সি বিন্দুতে মোট শক্তি একবারে করি, সি বিন্দুতে মোট শক্তি সমান ইপি যোগ ইকে। এখন বস্তুটি ভূমিতে মিশে যাচ্ছে, তাহলে ভূমিতে মিশে গেলে আমরা বলেছি বিভব শক্তি পরিমাপ করব ভূমি থেকে কত উপরে। তাহলে এই বস্তুটা ভূমিতে যেহেতু মিশে, তাহলে এখানে তার উচ্চতা কি নাই, তাহলে আমাদের বিভব শক্তি কি হবে, 0 হবে। তাহলে এখানে ইপি সমান আমাদের হচ্ছে 0, ইকে সমান হচ্ছে আমাদের সেই হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো সেই ভি স্কোয়ারের মান, ভি স্কোয়ার সমান কি ইউ স্কোয়ার যোগ 2জি এইচ। এখন এখানে এইচ কেন, সে সম্পূর্ণ উচ্চতাটাই নিচে নেমে আসছে। তাহলে এখন এখানে ভি স্কোয়ার সমান আমাদের হচ্ছে 0 স্কোয়ার যোগ 2জি এইচ। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2জি এইচ। এই ভি স্কোয়ারের মান দেখো এখানে আমরা তাহলে এখন বসাই, তাহলে 0 বাদ দিই, তাহলে হাফ এম ইন্টু 2জি এইচ। তাহলে 2 কেটে যে কি হচ্ছে আমাদের এম জি এইচ।
তাহলে আমি আবারও ফলো করি, এ বিন্দুতে মোট শক্তি mgh, বি বিন্দুতে মোট শক্তি কি mgh, আবার সি বিন্দুতে আমাদের মোট শক্তি কি হয়েছে mgh। তাহলে এই বস্তুটির এ বিন্দুতে মোট শক্তি ছিল mgh, বি বিন্দুতেও পেয়েছে mgh এবং সি বিন্দুতেও পেয়েছে কি mgh। তাহলে কি দেখলাম, অবস্থানে ভ্যারিয়েশন হয়েও আমাদের তাদের মোট শক্তির কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি হয়েছে, এটা আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতি বা শক্তির নিত্যতা সূত্র এটা মেনে চলেছে। ওকে, এবারটা আসি, তাহলে শক্তি যেহেতু বললাম সৃষ্টি নেই ধ্বংস নেই, নিত্যতা সূত্র মেনে চলছে, তাহলে শক্তির কি রূপান্তর সম্ভব। সেই শক্তির রূপান্তরগুলোর মধ্যে দেখো, প্রথমে আমরা আসি, দেখো দুই হাতে যদি আমরা হাত ঘষি, এই যে দুই হাতে আমরা হাত ঘষলাম, তাহলে এখানে কি ছিল, হাতের ভিতরে আমাদের ছিল যান্ত্রিক শক্তি। এখন এই হাত ঘষার ফলে হাতটা আমাদের কি হলো, গরম হয়ে গেল। তাহলে এই যান্ত্রিক শক্তি কিসে রূপান্তর হলো, তাপ শক্তিতে রূপান্তর হলো। ঠিক আছে, তারপরে দেখো আমরা বিদ্যুৎ ব্যবহার করে কি করছি, ফ্যান চালাচ্ছি, তাহলে এখানে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা লাইট জ্বালাচ্ছি, তাহলে এখানে আলো পাচ্ছি, তাহলে বিদ্যুৎ শক্তি এখানে আলো শক্তিতে রূপান্তরিত হলো। তারপরে দেখো আমরা যখন টেলিফোনে কথা বলি, আমি এই প্রান্তে কী করছি, শব্দ উৎপন্ন করছি, তাহলে এই শব্দটা তারের মাধ্যমে বিদ্যুৎ শক্তি হিসেবে প্রবাহিত হয়ে অপর প্রান্তে রিসিভারের কাছে সেটা আবার শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে দুইটি ধাতব পদার্থের সংযোগ স্থলে, দুটি ধাতব পদার্থের সংযোগ স্থলে যদি আমি তাপ প্রদান করি, তাহলে এইটা সরাসরি আমাদের বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। তারপরে আসছে আমাদের নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তি থেকে আমরা কি পাচ্ছি, বিদ্যুৎ শক্তি, যেটা তোমরা জানো আমাদের দেশে একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে যাচ্ছে, যেটা আমাদের পাবনা জেলার রূপপুরে অবস্থিত। তাহলে সেই নিউক্লিয়ার শক্তি থেকে আমরা সেখানে কী পাবো, মূলত বিদ্যুৎ শক্তি পাবো। তাহলে এইগুলো দেখলাম আমাদের শক্তির রূপান্তর। তাহলে শক্তি রূপান্তর হয়ে গেল, আমাদের নিত্যতা হয়ে গেল। এবার আসে আমরা ভর শক্তি সমীকরণ। তার মানে ভর শক্তির সমীকরণে হচ্ছে আমরা ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করতে পারব। ভরকে সম্পূর্ণরূপে কিসে রূপান্তরিত করতে পারব, শক্তিতে রূপান্তরিত করতে পারব। তাহলে ভরকে যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা যায়, এটা কথা বলছে কি, আমাদের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব। আমরা নাম শুনেছি, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, সে বলেছে ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করা যায়। তাহলে ভরকে সম্পূর্ণরূপে যে শক্তিতে রূপান্তর করা যায়, তার সমীকরণটা হচ্ছে আমাদের E সমান mc স্কোয়ার। E সমান mc স্কোয়ার। এটা হলো শক্তি, এমটা হলো ভর, সিটা হলো আলোর বেগ। এখানে আমরা বললাম E সমান কি বললাম, শক্তি, এম সমান বলেছি ভর, বস্তুর ভর, বস্তুর ভর। তারপরে সি বলেছি কি আলোর বেগ, সি কি আলোর বেগের আমরা মান জানি, তাহলে সি সমান এই মানটা আমাদের সবাই জানা, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমি যদি বলি, তাহলে দেখো এখানে আমরা অঙ্ক একটা করতে পারি, যে বলল 1 কেজি ভরের বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করো, শক্তিতে রূপান্তরিত করো, রূপান্তরিত করো। তাহলে এটা যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি, তাহলে কতটুকু শক্তি পাই, তাকে হিসাব করি। যে এখানে আমাদের কি আছে, ভর এম সমান কত, 1 কেজি, ভর এম সমান 1 কেজি, আমাদের সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ই সমান আমাদের ওয়াট। তাহলে আমরা জানি ই সমান mc স্কোয়ার। তাহলে এখানে এখন আমাদের মান বসায়, এম এর মান কত, 1, তাহলে 1 গুণিত সির মান কত, 3 × 10⁸, 3 × 10⁸ এটার স্কোয়ার করলে ফলাফলটা পাই আমরা
9 × 10⁻16 জুল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা তোমরা তুলে নাও যে 1 কেজি ভরের বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করলে আমরা কি পরিমাণ শক্তি পাবো। ঠিক আছে, এটা তোমরা সবাই তুলে নাও। আচ্ছা, তাহলে শক্তিতে রূপান্তর আমরা পেলাম। এবারে তারপরে আমরা আলোচনায় আছি এই ভর শক্তি সমীকরণ দিয়েই আমাদের যে বিক্রিয়াটি ঘটছে। দেখো আমাদের প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ খুবই সামান্য, তারপরও আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক চুল্লিতে আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের পারমাণবিক ভর হলো 92 এবং তার ভর সংখ্যা হলো 235। এই 92, 235 ইউরেনিয়ামকে একটি ক্ষুদ্র নিউট্রন দ্বারা আঘাত করা হয়। ক্ষুদ্র নিউট্রন দ্বারা আঘাত করলে সেটা ভেঙে যেয়ে আমাদের ক্রিপ্টন, বেরিয়াম এবং 3টে নিউট্রন সহ প্রচুর শক্তি নির্গত হয়। এই শক্তিটাই আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে ব্যবহার করি। তাহলে দেখো আমরা রিয়াকশনটা একটু লক্ষ্য করি। কি বলেছিলাম আমরা? ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 235। একে একটা ক্ষুদ্র নিউটন দ্বারা আঘাত করব, তৈরি হবে আমরা বলেছি 92, 36 ক্রিপ্টন, 141, 56 বেরিয়াম যোগ আমাদের তৈরি হচ্ছে 310 নিউটন প্লাস শক্তি, প্লাস কি হচ্ছে আমাদের শক্তি। তাহলে দেখো এটা আমরা যদি সমতা করি, এই যে 92, তাহলে 36 আর 56 আমাদের এটা হচ্ছে কত? 92। এখানে 235 আর 1 কত? 36। তাহলে 92 আর 143 যোগ করলে হচ্ছে 141, যোগ করলে হচ্ছে আমাদের 233, আর এখানে আছে আমাদের 3, তাহলে 236। তাহলে এখানে যে 3টে নিউটন নির্গত হলো, এই 3টে নিউটন পুনরায় এসে আবার এই ইউরেনিয়ামকে কী করবে? আঘাত করবে। তাহলে আঘাত করলে এখানে আবার এই বিক্রিয়া চলতে থাকবে। তাহলে এই নিউটনের ভর কিছুমাত্র না কমে এই বিক্রিয়াটি যেহেতু অনবরত চলতেই থাকছে, তাই আমাদের এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে শিকল বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া, বা ইংরেজিতে বলা হয় চেইন রিয়াকশন। কি বিক্রিয়া বললাম? এটা শিকল বিক্রিয়া। শিকল বিক্রিয়া। এখন এই শিকল বিক্রিয়াটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে পারমাণবিক চুল্লিতে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না। তাই এই শিকল বিক্রিয়ায় যে অতিরিক্ত যে নিউট্রন নির্গত হচ্ছে, এই নিউট্রনটাকে শোষণ করার জন্য আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এক ধরনের রড ব্যবহার করা হয়, যেটাকে আমাদের বলা হয় কন্ট্রোল রড। ঠিক আছে, তাহলে এই ইউরেনিয়ামের জ্বালানি দিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারছি পারমাণবিক চুল্লিতে। ওকে, এরপরে আসি আমরা ক্ষমতা। ক্ষমতার কথা আমরা হরহামেশাই ব্যবহার করি। অনেকেই বলে তুই আমার ক্ষমতা কত জানিস? তাহলে সেই ক্ষমতায় দেখো এখন আমরা দেখব, তাহলে ক্ষমতা কাকে বলে? পাওয়ার। ক্ষমতার ইংরেজি হলো কি আমাদের? পাওয়ার। তাহলে আমরা এখন দেখব ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা হলো কোনো ব্যক্তি বা উৎসের, উৎস বলতে সেটা যে কোনো একটা যন্ত্র হতে পারে, কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে। হারকে ক্ষমতা বলে। ঠিক আছে, তাহলে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান আমাদের হবে W/T। পি সমান কি বললাম আমাদের? W/T। এখন পির আমরা একক বের করি আগে। পির আমাদের একক বের করার জন্য দেখো আমাদের ডাব্লু কাজের একক কি ছিল? জুল। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এদের একক কি আসছে? জুল পার সেকেন্ড। তাহলে এই 1 জুল পার সেকেন্ডে আমরা লিখতে পারি 1 ওয়াট। তাহলে 1 ওয়াট সমান কি? 1 জুল পার সেকেন্ড, এটা বলবো ওয়াট।
তাহলে 1 ওয়াট কাকে বলে দেখো, 1 ওয়াট কাকে বলে, তাহলে বলো তো 1 ওয়াট কাকে বলে। তাহলে 1 ওয়াট আমরা দেখতে পাচ্ছি 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 1 জুল কাজ করাকে 1 ওয়াট বলে, 1 ওয়াট বলে। এখন এখানে 1 ওয়াট না বলে আমরা এখানে 10 ওয়াট, 20 ওয়াট, 50 ওয়াট যে কোনোটা আমরা বলতে পারি। তাহলে সেইগুলো যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে, নিচে এই যে সেকেন্ড, এই সেকেন্ডে সবসময় আমরা এখানে 1 রাখবো, আর কাজটাকে আমাদের যত ওয়াটের সংজ্ঞা বলবো এখানে তত জুল করে দেবো। ওকে, এখন এই ক্ষমতার একক ওয়াটকে আমরা কিছু বড় এককেও প্রকাশ করি, এটা তো আমাদের ছোট একক। তাহলে সেখান থেকে দেখো বড় এককে প্রকাশ করার জন্য আমরা লিখতে পারি 1 কিলোওয়াট সমান 10 টু দি পাওয়ার কত 3 ওয়াট, 1 মেগাওয়াট সমান কত 10 টু দি পাওয়ার 6 ওয়াট। ঠিক আছে, এখন দেখো আমরা ক্ষমতার মাত্রা বের করব। ক্ষমতার মাত্রা বের করতে যে আমরা একটু শিখব ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রা, দেখো ক্ষমতার মাত্রা আমরা যখন করছি তাহলে পি সমান কি বলেছি আমরা, এটা কাজ বাই সময়। তোমরা এটা তুলে নিও আমার সাথে। কাজ সমান কি জানি আমরা, বল ইন্টু সরণ, ইন্টু কি লিখলাম 1 বাই সময়। আমরা সব মৌলিক রাশিতে ভাঙবো। বল সমান কি, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ ইন্টু 1 বাই সময়। তারপরে দেখো ভর মৌলিক রাশি থেকে গেল, ত্বরণ মানে কি বেগ বাই সময়, বেগ বাই সময় গুণ সরণ গুণ 1 বাই সময়। এরপরে দেখো ভর ইন্টু বেগ মানে কি সরণ বাই সময়, আর এখানে একটা সময় আমাদের ছিল, ইন্টু সরণ ইন্টু 1 বাই কত সময়। তাহলে আমাদের সব মৌলিক রাশিতে ভাঙা হয়ে গেছে। ওটা আমরা মাত্রা বসাই। ভরের মাত্রা m ইন্টু এটা l বাই টি ইন্টু 1 বাই টি ইন্টু l ইন্টু 1 বাই টি। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো m l স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে আমাদের ক্ষমতার মাত্রা কি পেলাম দেখো, ক্ষমতার মাত্রা হলো m l স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, তোমরা এটা তুলে নাও। তাহলে আমরা এটা ক্ষমতার মাত্রা পেলাম। ঠিক আছে, এটা তুলে নিয়ে এসো নিশ্চয়। তারপরে আসে আমরা দেখো ক্ষমতা দেখলাম, ক্ষমতার একক দেখলাম, ক্ষমতার মাত্রা দেখলাম। এবারটা আমরা আসি কর্মদক্ষতা। কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতা বা কার্যকর দক্ষতা আমরা বলতে পারি। তাহলে কর্মদক্ষতা বলছি যে লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। আমি আবারও বলছি, দেখো লিখে দিচ্ছি, কর্মদক্ষতা সমান কর্মদক্ষতা সমান লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি গুণ 100%। কারণ কর্মদক্ষতাকে আমরা শতকরা হিসেবে প্রকাশ করি। তাহলে এটাকে আমরা দেখো লভ্য কার্যকর শক্তি মানে আমরা লিখতে পারি মোট প্রদত্ত শক্তি মাইনাস অপচয় শক্তি, অপচয়কৃত শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। ঠিক আছে,
তাহলে এখানে আমরা এটা একটু পাঠের বিষয় এখানে তাহলে আমরা মুছে দিই, সবগুলোই আমাদের হয়ে যাচ্ছে। দেখো তাহলে গুণ কত ছিল আমাদের 100, গুণ 100%। ওকে, তাহলে এই কর্মদক্ষতাকে আমরা এটা গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করি। কি বললাম? এটা ইটা, এটার নাম হলো আমাদের ইটা, গ্রিক অক্ষর ইটা। তাহলে ইটা সমান আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, অঙ্ক করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো এই অধ্যায় শেষে তাহলে আমরা এটা দেখলাম। এরপরে আমরা আসছি বললাম যে মোট প্রদত্ত শক্তি বললাম, অপচয় বললাম, ইটা। এবারটা আসি আমাদের এখানে কি যে বলো, মনে করো বললো কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বোঝো? তাহলে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে বোঝায় ওই যন্ত্রটিতে 100 জুল শক্তি দিলে 70 জুল শক্তি পাবো এবং 30 জুল শক্তি কি হয়ে যাবে? আমাদের অপচয় হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এই অধ্যায়ে অঙ্ক করতে যে আমাদের কিছু সূত্র লাগবে, আমরা সেই প্রয়োজনীয় সূত্রাবলীগুলো দেখো একটু লিখে দিই। প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় সূত্রাবলীতে আমাদের থাকছে 1 নম্বরে দেখো বলেছিলাম F সমান W সমান F S, 2 নম্বরে লিখতে পারি W সমান F S cos থিটা, 3 নম্বরে লিখতে পারি EK সমান হাফ M V স্কোয়ার, এটা সমান আমরা আবার কিন্তু লিখতে পারি MGH। 4 নম্বরে বলি EP সমান MGH। 5 নম্বরে আমরা আসি E সমান MC স্কোয়ার। 6 নম্বরে আমরা আসি P সমান W বাই T সমান MGH বাই T। তারপরে 7 নম্বরে আসি ইটা সমান P বাই P ড্যাশ গুণ 100%। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে তোমরা এই সূত্রগুলো যদি মনে রাখো তাহলে এই অধ্যায়ের আমরা গাণিতিক সমস্যাবলীগুলো সমাধান করতে পারবো। আমরা আগামী কোনো একটি ক্লাসে এর গাণিতিক সমস্যাবলী নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।